ঘটকের সাথে পাত্রী দেখতে গিয়ে আমি যখন পাত্রীর ছোট বোনকে পছন্দ করে তাকে বিয়ের প্রস্তাব দিলাম, সবাই একেবারে হতভম্ব হয়ে গেল। অথচ বড় মেয়েটির বয়স 23 অথবা 24, গায়ের রং ফর্সা, উচ্চতাও মাঝামাঝি, শারীরিক গড়নও লম্বা ছিপছিপে, বিয়ে পাশ করে বিয়ে হওয়ার অপেক্ষায় আছে। তাকে অপছন্দ করার এমন কোনো কারণও ছিল না। কিন্তু আমার হিসাব ভিন্ন। ঘটককে আগেই বলে দিয়েছিলাম, কন্যা দায়গ্রস্ত দরিদ্র পরিবারের, মোটামুটি চেহারার শ্যামলা রঙের মেয়ে পেলে যেন আমাকে জানায়। যাদের গায়ের রং ফর্সা তাদের অধিকাংশই একটু অহংকারী হয় এবং ভেবে নেয় যে তাদের গুণ বা বুদ্ধির ঘাটতি রূপ দিয়ে পুষিয়ে যাবে। তারা এমনকি সবসময় পাশে অপেক্ষাকৃত কম সুন্দরী একজন বান্ধবী নিয়ে সচেতনভাবেই চলাফেরা করে, যাতে তাদের রূপ রং উজ্জ্বল হয়ে ভেসে ওঠে। আমাকে পাত্রী দেখানোর সময়ও পাত্রীর মেজ বোন যে গোলগাল, স্বাস্থ্যবতী, মাঝারি উচ্চতা এবং শ্যামলাঙ্গী, তাকে একই কারণে সঙ্গে রাখা হলো। কিন্তু বিয়ের কনে হিসেবে তাকেই আমার মনে ধরলো, কারণ এসব মেয়েরা তাদের রূপের ঘাটতি কাজ, গুণ ও আনুগত্য দিয়ে পুষিয়ে দেয় বলেই আমার বিশ্বাস। কিন্তু ঘটকের কাছে এমন আচানক কথা শুনে মেয়ের বাবা মৃদু আপত্তি তুলে বললেন, বড় মেয়ে রেখে মেজটিকে আগে বিয়ে দিলে সমাজে নানা কথা উঠবে, পরে বড়টির বিয়ে নিয়ে সমস্যা হবে। উদ্যোগী হয়ে আমি তারও সুরাহা করে দিলাম, আমার আরও এক বন্ধু বিয়ে করার জন্য লম্বা ফর্সা মেয়ে খুঁজছে। ওর সাথে বড়টির এবং মেজটির সাথে আমার একই দিনে বিয়ে হলো। শ্বশুর মশাইও কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ এরপর পিঠে পিঠে তার আরও দুটি কন্যা আছে। শাশুড়ি দারিদ্রতার মাঝে চারটে কন্যা কিভাবে পার করবেন, এসব ভাবনায় নানা রকম রোগ বাঁধিয়ে কিছুদিন পূর্বে মরে বেঁচে গেছেন। এই অবস্থায় সামান্য খরচে পরপর দুটি মেয়ে বিয়ে দেওয়া শ্বশুর সাহেবের কল্পনায়ও ছিল না। ও হ্যাঁ, আমরা দু বন্ধু সামান্য পোশাক আশাক ব্যতীত বিয়েতে কোনো যৌতুক নেইনি, বরং কনেকে শাড়ি গয়না মুড়িয়ে এনে শ্বশুরপক্ষের লোকদের রীতিমতো চমকে দিয়েছি। আমরা দু বন্ধু জমি জমা সংক্রান্ত একটা অফিসে কেরানি পদ মর্যাদায় চাকরি করি। সপ্তাহে দুদিন অফিস বন্ধ, যেটা আমাদের একটুও পছন্দ নয়। হাসপাতালের মতো শুক্রবার একদিন বন্ধ হলে কি এমন ক্ষতি হতো? এমনটা ভাবার কারণ হলো, প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার আগে স্যারের পিয়ন এসে সবাইকে একটা করে খাম ধরিয়ে দেয়। বাসায় এসে গুনে দেখি 5 থেকে 7 হাজার টাকা। এটা নিয়মিত কমিশন। কাউকে কোনো কিছু বলতে হয় না, অটোমেটিক টাকা চলে আসে। আস্তে আস্তে টাকা জমিয়ে কর্মস্থলে সামান্য দূরে এক প্লটে 2 একর ফসলি জমি কিনেছি। এক পাশে পুকুর কেটে গাছপালা লাগিয়ে একতলা একটা বিল্ডিং করেছি থাকার জন্য। বউকে নিয়ে সেখানেই উঠলাম। আমি বাবা মার একমাত্র সন্তান, তারা দুজনও মৃত। ফলে বউ এসে নির্ঝট স্বামী গৃহ পেয়ে মনে মনে খুশিই হলো। প্রথম দিকে পরস্পরকে আবিষ্কার ও শরীরের টানে খুব ভালোভাবে সময় কাটছিল। রেহেনা 4 বোনের মধ্যে গায়ের রং ও চেহারায় সবচেয়ে পিছিয়ে। তার সাথে বাবার আর্থিক অবস্থা বিবেচনায় এমন ভালো বিয়ে হওয়া ওর কল্পনায়ও হয়তো ছিল না। এজন্য পুরো মন দিয়ে সংসার গোছাতো এবং আমার যত্ন নিত। বউয়ের কাজ ও আচরণে আমিও সন্তুষ্ট ছিলাম। কিন্তু সমস্যা শুরু হলো কিছুদিন পরে। সন্ধ্যায় বাসায় ফিরে প্রতিদিন আমি ওর হাতে টাকার খাম দিয়ে আলমারিতে রেখে দিতে বলতাম। প্রথম দিকে কিছু না বললেও এখন প্রশ্ন করা শুরু করেছে। প্রায়ই জিজ্ঞেস করে, তোমার তো সরকারি চাকুরি, বেতন মাসের পহেলা পাওয়ার কথা, এরকম প্রতিদিন টাকা পাও কোথায়? বুঝিয়ে বলতাম, এটা হলো কাজ করার কমিশন। যার যার ভাগ মতো আমাদের স্যার সন্ধ্যায় বুঝিয়ে দেন। স্যার খুব ভালো মানুষ, কাউকে ঠকান না। কাজ করার জন্য তো বেতন পাও, তাহলে আবার কমিশন কিসের? তবে এটা কি ঘুষের টাকা? আরে বাবা, কাউকে হয়রানি করে চাপ দিয়ে নিলে সেটাকে ঘুষ বলে। আমরা পার্টির সাথে খারাপ ব্যবহারও করি না, কাজও আটকে রাখি না। তারা খুশি হয়ে যা দেয় তাই ভাগ বাটোয়ারা হয় অফিস শেষে। তা বাপু, তুমি যাই বলো, এগুলো ঘুষ ছাড়া কিছু নয়। এ টাকায় কখনো ভালো হয় না। অন্যায় রোজগারের সাথে সাথে বিপদও আসে। না, আসার আগে লোভে পড়ে মানুষ বুঝতে পারে না। আমরা অল্প খাবো, অল্প পরবো, তুমি এই টাকা আর নেবে না বলো। বললেই কি হলো? হঠাৎ করে না নিলে আমাকে এখান থেকে বদলি করে দেবে। একা উল্টো স্রোতে চলা যায় না। আর তাছাড়া তোমার বাবা তো আমার উপরই কামাই আছে, জেনেই খুশি মনে মেয়ে বিয়ে দিয়েছেন। এ কথা ঘটকই আমাকে বলেছে। হতে পারে আমরা গরিব, বাবা মেয়ের খাওয়া পড়ার নিশ্চিন্তায় লোভে পড়েছিলেন। কিন্তু খারাপ সবসময় খারাপ,
তুমি এই টাকা আর নিও না, বদলি করলে সেখানে চলে যাব। তোমার যত মেয়েলি বুদ্ধি, এই যে নিজের বাড়িতে হাত পা মিলে সুখে আছো, জমির ফসল, শাকসবজি, ফল ফলাদি, পুকুরের মাছের সাথে বিনে পয়সায় দক্ষিণের হাওয়াটাও পাচ্ছ। কোথাও গিয়ে ভাড়া বাড়িতে এসব পাবে, তখন পার্থক্য বুঝতে পারবে। আমি আরও পাশের 1 একর জমি কেনার কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়েছি। এই সময় তুমি অন্যায় বাগড়া দিও না। আমি মোটেও অন্যায় বলিনি, তোমার ইচ্ছে না হলে মেনো না। মেয়ে লোকের কথার কি কোনো দাম আছে? সেই থেকে রেহানা অফিস ফেরত টাকার খাম হাতে নেয় না, আমারই লকারে রাখতে হয়। শাড়ি গয়নার বায়নাও করে না। ওদিকে আমাদের কমিশনের টাকা এখন আরও বাড়ছে। এতদিনে পাশের জমিটা রেজিস্ট্রি করে ফেলেছি, ওখানে একটা ছোট মাছের খামার করার ইচ্ছা। জমি রেজিস্ট্রির দিন কজন বন্ধু বলল, দোস্ত এই খুশিতে তোর বাসায় একটা পার্টি দে, কাল তো অফিস ছুটি, আজ রাতেই হয়ে যাক। তুই খাওয়া দাওয়ার আয়োজন কর, আমরা মাল জোগাড় করে নিয়ে আসবো, সারা রাত পার্টি হবে। তোর বউ আবার কিছু বলবে না তো? আরে না, বউ আবার কি বলবে? আমি তোদের মতো বউয়ের কথাই চলি না, ঘরে আমার কথাই শেষ কথা। তাহলে 9টা নাগাদ চলে আয়। বউকে বললাম, রাতে কজন বন্ধু খাবে, পোলাও, মাংস, ইলিশ মাছ, যা যা লাগে করো। রেহানা মুখ বুজে সব রেডি করতে লাগলো। রাতে ওরা 3জন এলো, পেপারে মোড়ানো 2টো বোতল নিয়ে। আমি ওদের বসতে বলে গ্লাস আর বরফ দিয়ে রেহানাকে বললাম, গরম গরম 1 প্লেট গরুর মাংসের কাবাব করে দিতে। ও বলল, যখন খেতে বসবে তখন ভেজে দেব, সব রেডি করা আছে। তাহলে এখনই দাও। ওরা 2টো বোতল নিয়ে এসেছে, খাওয়ার আগে একটু আনন্দ ফুর্তি করবে। বিস্মিত হয়ে আমার দিকে চেয়ে কিছুক্ষণ পরে রেহানা বলল, তার মানে তোমরা মদ খাবে এই বাসায়? এতটা অধঃপতন তোমার হয়েছে, এজন্যই তোমাকে ঘুষ নিতে নিষেধ করেছিলাম। দেখলে তো, খারাপ টাকার সাথে সাথে খারাপ অভ্যাস ও খারাপ বন্ধুও জুটেছে। এদের জন্য আমি কাবাব কেন কিছুই করতে রাজি না। কি বললে আমার বন্ধুরা খারাপ? এত বড় সাহস তোমার! কাবাব ভাজবে না? এক্ষুনি ভাজো। এখনও না, কখনো না। কি করবে তুমি? ওর এমন অপ্রত্যাশিত আচরণে ভীষণ রাগান্বিত হলাম। গরিব ঘরের অল্প সুন্দরী মেয়ে, বিয়েই তো করেছিলাম। সব কথায় হা বলবে সেজন্য এখন বন্ধুদের সামনে লজ্জা দেবে। রাগ সামলাতে না পেরে কষে এক চড় লাগালাম গালে। আঙ্গুলগুলোর দাগ বসে গেল। হতভম্ব হলেও একটু টু শব্দ না করে আস্তে বেডরুমে ঢুকে সিটকিনি আটকে দিল। বন্ধুদের সামনে বিড়ম্বিত না হওয়ার জন্য রান্নাঘর থেকে কলিজা ভুনা নিয়ে 4জনে বসে ঘন্টা খানিকের মধ্যে 2 বোতল শেষ করে ফেললাম। আমার অভ্যাস না থাকায় যাতে ওঠার জন্য অল্পই খেলাম, মাথা ঠিক রাখতে। রেহানা আবার কি করে বসে সেই চিন্তায় নেশা তেমন ধরল না। 10টার দিকে রেহানাকে ডাক দিতে স্বাভাবিকভাবে বের হয়ে সকলের জন্য খাবার পরিবেশন করে দিল। মনে মনে স্বস্তি বোধ করলাম, একটু হলেও টেনশন হচ্ছিল রুম বন্ধ করে আবার কোনো অঘটন ঘটায় কিনা। বন্ধুরা খেয়ে দিয়ে আয়োজনের প্রশংসা করে পরের সপ্তাহে কার বাসায় পার্টি হবে তা ঠিক করে চলে গেল। দুজনে শুয়ে পড়লাম। শরীরের ভিতর আর এক ধরনের ক্ষুধা টের পেলাম। ওকে কাছে টেনে আনতেই গম্ভীরভাবে বলল, আমার শরীর ভালো নেই, তোমার বেশি দরকার হলে বলো। লে বাবা, রোমাঞ্চের সময় এমন রোবটের মতো কথা বললে মুড থাকে নাকি? থাক, দরকার নেই বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। ছুটির দিন, ঘুম ভাঙল অনেক দেরি করে। উঠে দেখি মাথাটা ঝিমঝিম করছে। কড়া 1 কাপ লিকার চা খেলে হয়তো কেটে যাবে। রেহানাকে ডাক দিলাম চা করার জন্য। ওর পরিবর্তে বাসার কাজের ছেলেটা এসে বলল, খালাম্মা তো সেই সকালবেলা ছোট একটা ব্যাগ নিয়ে রিকশায় উঠে বাস স্ট্যান্ডের দিকে গেছে। হায় আল্লাহ, কি বলে? তাড়াতাড়ি আলমারি ওয়ার্ড্রোব খুলে দেখি টাকা পয়সা গহনা কাপড় চোপড় সবই প্রায় আছে। তাহলে প্রায় 1 কাপড়ে কোথায় গেল? একেবারেই চলে গেল নাকি? রেহানা চলে গেছে শুনে মাথার ঘোর কেটে গেল। তাড়াতাড়ি পেটে কিছু না দিয়েই পোশাক পাল্টে শ্বশুরবাড়ি রওনা দিলাম। শুনেছি মেয়েরা রাগ করে সবার আগে বাপের বাড়ি যায়। সেখানে পৌঁছাতে প্রায় 11:30 বেজে গেল। আমাকে দেখে মলি আর দুলি খুশিতে আটখানা। দৌড়ে এসে দুজনে দুহাত ধরে বারান্দায় নিয়ে বসিয়ে অভিমানী সুরে বলল, এতদিন পর শালিকাদের কথা মনে পড়ল। বউ পেয়ে ফাও গিন্নিদের এভাবে ভুলে যায় মানুষ। তা আপাকে নিয়ে এলেন না কেন? কতদিন আপাকে দেখি না।
শুনেছি এক গাদা গয়না পরে তার নাকি গিন্নিবান্নি চেহারা হয়েছে। ওদের কথা শুনে বুঝলাম রেহানা এখানে আসেনি। তাই ঘটনা না ভেঙে বললাম, এদিকে একটা কাজে এসেছিলাম সকালে, ফিরতি পথে ভাবলাম শ্বশুর আব্বার সাথে দেখা করে যায়। তার শ্বশুর সাহেব কোথায়? আব্বা তো সকালে নাস্তা করে গঞ্জের হাটে গেছে, ফিরতে সন্ধ্যাবেলা। আপনাকে একটা ডাব কেটে দিই। মলিকে থামিয়ে দুলি বলে উঠল, ডাব দিবি কিসের? দুলাভাইয়ের মুখ দেখে মনে হয় সকালে কিছু খাওয়া হয়নি। সত্যি কিনা কন? ভাত রান্না আছে, খাবেন দুলাভাই? তরকারি কি আছে শুনি, তারপর বলবো। আমাগো অবস্থা তো জানেনি, নিজেদের পোষা হাঁসের ডিম আলু কুচি কুচি করে বেশি ঝাল দিয়ে ভুনা আর পাতলা মসুর ডাল। আপনারা তো বড় লোক, এই খাবার উঠবে? ছোটবেলা মায়ের হাতে আলুর চিকন চিকন ফালি আর হাঁসের ডিম ভুনা খুব মজা করে খেতাম। দুলির কথা শুনে পেটের ক্ষুধা তীব্রভাবে জানান দেওয়া শুরু করলো। বললাম, তাড়াতাড়ি খেতে দে, আমি পুকুর ঘাটে হাত মুখ ধুয়ে আসি। সাধারণ খাবার ক্ষুধা পেটে অমৃতর মতো লাগে। মলি বড্ড যত্ন করে খাবার পরিবেশন করলো। দুলি পুরোটা সময় হাত পাখা দিয়ে বাতাস করলো। আমার কোনো ভাই বোন নেই, থাকলে হয়তো এমনভাবেই ভাইয়ের যত্ন করতো। মনটা বড্ড নরম হয়ে গেল। এদের মনে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। যেভাবে যেখান থেকে হোক রেহানাকে খুঁজে বের করে সঙ্গে নিয়ে যাব। খেয়ে উঠে দাঁড়িয়ে অভিনয়ের মতো করে বললাম, বালিকা, তোমাদের আপ্যায়নে বড়ই প্রীত হয়েছে। তোমরা এ মুহূর্তে যে বর প্রার্থনা করবে তা পূরণ করতে আমি সচেষ্ট হব। আমার কাণ্ড দেখে ওরা একজন আর একজনের উপর হেসে ঢলে পড়ল। ষোড়শী আর অষ্টাদশী তরুণীদের এই চপলতা বড়ই মধুর। আমি আবারও বর প্রার্থনা করতে বললাম। হঠাৎ করে মলিক গম্ভীর হয়ে বলল, দুলাভাই, আমাদের মা নাই। আব্বা আমাদের চিন্তায় অস্থির। রাত বিরাইতে ঘরের কাজ দিয়ে মানুষের চলাফেরা দিন দিন বাড়ছে। বড্ড ভয় করে। আজকাল কোনো অঘটন ঘটলেও তো বিচার নাই। আব্বা টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। বিয়া দেবার সামর্থ্য নাই। আব্বার মুখের দিকে চাওয়া যায় না। বরই যদি দিতে চান কানা খোরা কাউকে জোগাড় করে আমার বিয়ার ব্যবস্থা করেন। না খেয়ে থাকলেও আফসোস করব না। আর যদি পারেন দুলিরে আপনাদের কাছে নিয়ে পড়ান। ওর মাথাটা খুব পরিষ্কার। আপনা আপনি চোখ ভিজে আসলো। ওদের দুজনের মাথা বুকে টেনে নিয়ে বললাম, আজ থেকে তোরা আমার শালী না, আপন বোন। তোদের সব দায়িত্ব আমার। কিন্তু তোদের আপা যে আজ সকালে আমার উপর রাগ করে না বলে চলে এসেছে, আগে তাকে খুঁজে বের করে নেই, তারপর তোদের ব্যবস্থা করছি। ও মা, এ কেমন কথা? আপার মাথায় ভূত চেপেছে। এমন আয় রোজগার করা সুপুরুষ জামাইকে রেখে ঘর ছেড়ে কোথায় গেছে? কেন গেছে? ওকে পেয়েনি এমন বকা দেব না? না রে বোন, এবারকার দোষ আমারই। সে বিচার পরে হবে। আগে তাকে কোথায় খুঁজি তাই বল। এতক্ষণে দুলি বলল, আমি আপাকে খুঁজে দিতে পারি, এক শর্তে। মলিকে বিয়ে দিলেও আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিয়ে অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ার সুযোগ করে দিবেন বলেন। লাগলে দুবেলা টিউশনি করে আমি পড়ার খরচ চালাবো। ওরে দুলি, তোর ভাইকে আর লজ্জা দিস না। তোরা যা বলবি সব করে দেব। আমার ঘরের লক্ষ্মীরে খুঁজে দে। দু বোন হঠাৎ করে ঘরের ভিতর উধাও হলো। আবার কিছুক্ষণ পর সেজে গুজে এসে ঘরে তালা দিয়ে বলল, চলুন। কোথায়? আরে মশাই, অভিসারে। কেন, আপত্তি আছে? দুলি আপনার বোন হতে পারে। আমি এখনো আপনার কান মলে দেবার শালিকা। যেদিকে পথ দেখাবো সেদিকে হাঁটবেন। বাজারে কিছু পছন্দ হলে দুজনকে কিনে খাওয়াবেন। বউ পেতে হলে কিছু খরচাপাতি তো করতেই হবে জনাব। ওদের কথায় আস্তে আস্তে ভয় কেটে যাচ্ছিল। তাহলে কি ওরা জানে রেহানা কোথায়? কত দূর হেঁটে ওদের কথা মতো দুটো রিকশায় উঠে আধা ঘন্টা পর একটা বাড়ির সামনে নেমে দুলি বলল, এটা আমাদের ছোট খালার বাড়ি। খালার দুই ছেলে, মেয়ে নাই। আপাকে খালা নিজের মেয়ের মতো ভালোবাসে। আপা এখানেই আছে নিশ্চিত। এখন কান ধরে উঠবস করে যেভাবে পারেন তাকে ম্যানেজ করেন। আমরা লাগলে পরে ঢুকে বাকিটা ম্যানেজ করব। যান, বিসমিল্লা বলে ঢুকে পড়ুন। মনে কিছুটা দ্বিধা ও শঙ্কা নিয়ে বাড়ির ভিতর ঢুকতেই দেখি বেশ বড় একটা পুকুর। দক্ষিণ পারে সিমেন্ট বাঁধানো ঘাটে একাকী বসে আছে রেহানা। বিমর্ষ মুখখানা দেখে নিজেকে সামলাতে পারলাম না। চুম্বকের আকর্ষণে যেন ওর দিকে ছুটে গিয়ে সামনে হাঁটু গেড়ে বসে কোলের ভিতর মাথা রেখে ওকে জড়িয়ে ধরে বললাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি আমার ঘরের লক্ষ্মী, ঘরে ফিরে চলো।
ওটা কি? এখন আর ঘর আছে? আজ বন্ধুদের নিয়ে মদের আসর বসিয়েছো, কাল হয়তো মেয়ে মানুষও নিয়ে আসবে। এসব হচ্ছে অপ্রয়োজনীয় অতিরিক্ত হারাম টাকার পরিণতি। সুখে থাকতে কি খুব বেশি টাকার দরকার বলো? সে এভাবে বলো না, তোমার কথাই ঠিক। ওই পাপের টাকা হাতে না আসলে আমার তো এমন হবার কথা ছিল না। তোমার গায়ে আমি হাত তুলেছি, এটা মনে পড়লে লজ্জায় ছোট হয়ে যায়। আমি আসলেই অনুতপ্ত। এবারের মতো ক্ষমা করে আমাকে ভালো হবার একটা সুযোগ দাও। পুরুষ মানুষ দায়ে পড়লে এমন মিষ্টি মিষ্টি কথা বলে, পরিস্থিতি সামলে নেয়, পরে ঠিকই একই কাজ বারবার করে। আমি তোমার নোংরা করা বাড়িতে আর ফিরে যাব না। খালার বাড়িতে কাজ কাম করে খেয়ে না খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বিয়ের স্বাদ আমার মিটে গেছে। অসম্মান অনাদরের ভাত খাওয়ার চেয়ে একা কাটাবো বাকি জীবন। তুমি চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। রেহানার শক্ত মনোভাব এবং স্পষ্ট প্রত্যাখ্যানে আমি রীতিমতো বিভ্রান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত। কী বলবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় মলি ও দুলির আবির্ভাব। ওরা বোধহয় লুকিয়ে সব শুনছিল। পুকুর ঘাটে এসে মলি জোর গলায় বলল, দেখ আপা, দুলাভাই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে একটা সুযোগ চাচ্ছে। তাতেও যখন তোর আপত্তি, তাহলে তুই তাকে মুক্ত করে দে। আমি তোর জায়গায় গিয়ে সংসার শুরু করি। কি দুলাভাই, আপনার আপত্তি আছে কিনা বলেন? রাজি থাকলে এখনই কাজী অফিসে চলেন। একজন আউট, একজন ইন। তবে রে শয়তান, আমার স্বামীর উপর চোখ দিলে চোখ একদম গেলে দেব। তোর এত বড় সাহস, মেরে তোর হাড় গুড়িয়ে দেব। এই বলে রেহানা মলিকে ধরে পিঠে ধুমধুম করে কিল দিতে শুরু করলো। এখনকার হইচই টের পেয়ে এই সময় ছোট খালা ঘাটে এসে পরিস্থিতি দেখে বললেন, জামাই বাবা কখন এলে? রেহানার এই সময় বেশি নড়াচড়া করা ঠিক না, ওকে থামাও তুমি। এই সেরি, তোরে সাবধানে চলাফেরা করতে বলছি না? কেন খালা, ওর কি হয়েছে? কোনো অসুখ করেছে? কালও তো সুস্থ দেখলাম। আরে বেটা, তুমি বাপ হতে যাচ্ছ, সে খবরও রাখো না। আমি তো সকালে ওর চোখ দেখেই সন্দেহ করেছি। তারপর রেহানাকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম। যাও বাবা, আগে বাজারে গিয়ে মিষ্টি এনে সবাইকে মিষ্টি মুখ করাও। খবরটি শোনা মাত্র মলি দুলি দৌড়ে গিয়ে খুশিতে রেহানাকে জড়িয়ে ধরলো। আর আমি ঘরের মধ্যে ওর সামনে গিয়ে বুকে টেনে নিয়ে বললাম, আজ তুমি যে আনন্দ আমাকে দিলে, সারা জীবনের প্রতিদান দিয়ে যাব, আস্থা ও ভালোবাসায়। আমাদের অনাগত সন্তানের দিব্যি, তোমার যৌক্তিক সব কথাই মেনে নেব। তারপর খালাকে বললাম, খালা, আমি বাজার থেকে ঘুরে আসি, আপনি ঝাল ঝাল মুরগির সালন রান্ধেন। খেয়ে দিয়ে ওদের তিনজন সহ বাসায় ফিরবো। রেহানা অবাক হয়ে বলল, ওদের আবার নেবে কেন? আব্বার বা, তাহলে চলবে কি করে? এই সময় তোমার সাথে ওরা থাকলে তোমারও সাহায্য হবে, মনও প্রফুল্ল থাকবে। আর বাড়িতে ওদের কিছু সমস্যাও হচ্ছে। রাত বিরাতে কিছু দুষ্টু লোকে জ্বালাতন করে নাকি। এখন থেকে ওরা আমাদের সাথেই থাকবে। আমার যদি দুটি বোন থাকতো, তাদের দেখতে না তুমি? সে তো বুঝলাম, আব্বার খাওয়া দাওয়া কিভাবে কি হবে সেটা ভাবছি। এখন একটা অস্থায়ী ব্যবস্থা করে দিয়ে আসবো। তারপর মলের বিয়ে দিয়ে স্থায়ী কিছু করতে হবে। মেয়েরা কতদিন আর বাবার সংসারে থাকবে? এই বয়সের একজন মহিলার পক্ষে যা সম্ভব, একজন পুরুষ তা পারে না। তার একজন সঙ্গী দরকার। তোমাদের এটা বোঝা উচিত। মন খারাপ না করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলে সকলের জন্যই মঙ্গল। আমার কথা শুনে খালা বললেন, আমাদের প্রতিবেশী এক মহিলা আছে, ভাইয়ের সংসারে গলগ্রহ হয়ে 50-এর মতো বয়স, বিয়ে হয়েছিল একবার, কিন্তু বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে অনেক আগে স্বামী ডিভোর্স দিয়ে নতুন বউ ঘরে এনেছে। খালা, আপনি কথা বলে দেখুন, তারা রাজি হলে মলের বিয়ের পর সব ব্যবস্থা করে ফেলবো। দুলি আমাদের সাথে থেকে পড়াশোনা করবে। কি, তোমাদের কারো আপত্তি আছে? মৌনতায় সবাই বুঝিয়ে দিল, তেমন কিছু বলার নেই। আমি গঞ্জের বাজারে গিয়ে শ্বশুর সাহেবকে আমাদের সুসংবাদ দিয়ে অন্যান্য সব কথা খুলে বললাম। তিনি ভেবে চিনতে বললেন, তুমি জামাই হলেও ছেলের মতন। তোমরা যা ভালো মনে করো, তাতে আমার সায় আছে। তবে বড় মেয়ে জামাইয়ের সাথে সলা পরামর্শ করে নিও। খালার বাড়ি ফিরে জামাই আদরের খাওয়া দাওয়া শেষে রওনা হবার মুহূর্তে বাড়ির উঠোনে রঙিন কাগজে সাজানো সুন্দর একটা পালকি নিয়ে 4 জন বেহারা এসে পৌঁছালো। পালকি দেখে সবাই অবাক। আমি হেসে বললাম, এমন খুশির দিনে রেহানাকে পালকিতে চড়িয়ে বাসায় নেব। মলি দুলি মহা আনন্দিত আমার আয়োজনে। খুশি হয়ে বলল, দুলাভাই, আপনি তো সুপার উত্তম আছেন।
শালিকারা খুশ হুয়া। মনে মনে বললাম, সামনে আরো সারপ্রাইজ আছে, তখন তো চোখ টেরা হয়ে যাবে। রেহানা বেঁকে বসলো। পালকিতে চড়লে নাকি তার মাথা ঘুরাবে, কিছুতেই সে উঠবে না। আমি বললাম, এমন হবে সেটা ভেবে বিকল্প ব্যবস্থাও করে রেখেছি। বলতে বলতে আমার ফোন পেয়ে একটা মাইক্রো এসে বাড়ির সামনে দাঁড়ালো। রেহানা খালার পদধূলি নিয়ে মাইক্রোতে উঠলো। মলি আর দুলি বলল, ভাড়া টাকা নষ্ট করব কেন, আমরা দুজন পালকিতে চড়ে যাই। যেই বলা সেই কাজ। ওরা দুজন পালকিতে চড়ে পালকি নিয়ে বাড়ির সামনে গিয়ে গান ধরলো। আগে চলে মলি দুলি, পিছে রেহানা। স্বামী গর্বে গর্বিণী মোদের বহে না, বরের সাথে বধূ চলে, সঙ্গে শালিকা, একটি বিয়ের লাইক দুলি বালিকা। দুলির স্বরচিত গান শুনে হাস্যরসে রওনা দিয়ে শেষ বিকেলে আমার বাসার সামনে পৌঁছে নামতে যাব। এমন সময় সাধারণ চেহারার এক তরুণ পালকির সামনে গিয়ে হাঁটু গেড়ে বলল, মলি, আমার নাম সজল, প্রাইমারি স্কুলের শিক্ষক। তোমার দুলাভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন। চাকুরি আর একমাত্র মা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। তুমি কি এই দরিদ্র পরিবারের মা ও সন্তানের দায়িত্ব নিতে রাজি হবে? বিয়ে করবে আমাকে? পরিস্থিতির আকস্মিকতায় মলি শুরুতে ভড়কে গেল, তারপর সামলে নিয়ে দুলিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, তুই নেমে উনাকে পালকিতে চড়ার সুযোগ দে। আমাকে যে এতটা সম্মান দেখালো, পরম যত্নে আমি তার সংসার করব। দুলাভাই, আপনি বাবাকে খবর পাঠান, বড় আপা ও দুলাভাইকে খবর পাঠান। ওনাদের আপত্তি না থাকলে আজই আমাদের বিয়ে হবে। আর একটা কথা, আল্লাহ আমাদের কোনো ভাই দেননি, কিন্তু আপনার মতো দুলাভাই পেলে ভাইয়ের অভাব টের পাওয়া যায় না। এরপর মলি ও সজল একসাথে এসে আমাকে ও রেহানাকে সালাম করলো। ওদের চোখে মুখে কি উজ্জ্বল এক আনন্দের আভা, লাজ নম্র মুখ। তাই দেখে সারাদিন আগুন ছড়ানো সূর্যটাও লজ্জা পেয়ে টুপ করে পশ্চিমের নদীর জলে ডুব দিল। কিন্তু তার রক্তিম আভায় আলোকিত হলো এই সবুজ গ্রহের অতি সাধারণ কজন মানুষের হৃদয় ও অবয়ব। সমাপ্ত।